নমস্কার। কলকাতা ডায়ালগস থেকে মনোজ দাস সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। গতকাল সুপ্রিম কোর্টের শুনানিতে বিচারপতিদের তোপের মুখে ছিল রাজ্য পুলিশ ও রাজ্য প্রশাসন। একবার কেন্দ্রীয় সরকারের কৌশলী আদালতের কাছে বললেন রাজ্য পুলিশের ডিজিপিকে সরিয়ে দেওয়ার কথা। এই পদ বর্তমানে অলংকৃত করে আছেন সেই বিখ্যাত রাজীব কুমার, যিনি আগে কলকাতা পুলিশের কমিশনার ছিলেন এবং যার বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে মামলা চলছে। কিন্তু অ্যাডিশনাল সলিসিটর জেনারেলের এই সাবমিশনে কান দেয়নি আদালত। তারা আদালত বলেছে, আদালত সব এড়িয়েই গেছে, ব্যাপারটা কিছুই বলেনি। যদিও রাজ্যকে নির্দেশ দিয়েছে 22শে আগস্ট এই আগামীকাল বৃহস্পতিবার, তার মধ্যে আরজি করে সেই রাতের হাঙ্গামা ও ভাঙচুরের বিষয়ে কি তদন্ত করেছে ও কি ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার, সেই ব্যাপারটা আদালতে রিপোর্ট পেশ করতে হবে। এই নির্দেশ পেয়ে চক্ষুলজ্জার খাতিরে রাজ্য প্রশাসন গতকাল মঙ্গলবার 3 পুলিশ অফিসারকে, যাদের মধ্যে 2জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং 1জন ইন্সপেক্টর পর্যায়ের অফিসার, তাদের সাসপেন্ড করেছে। ঘটনার 1 সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর এই সাসপেন্ড, এটা মনে রাখবেন। চোখে ধুলো দেয়ার কি বালখিল্য প্রচেষ্টা, সেটা ভাবলে চমৎকৃত হতে হয়। তবে সুপ্রিম আদালতের ক্রোধের রাগের বড় একটা কারণ ছিলেন সন্দীপ ঘোষ। তার প্রতি রাজ্য সরকারের বেশি রকমের ভালোবাসা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি। বলেছেন, ইনি কি এতই অপরিহার্য যে আরজি কর থেকে পদত্যাগ করার পর তাকে কলকাতায় আর এক হাসপাতালে ওই একই দায়িত্ব দেওয়া হলো। দেখা যাচ্ছে শুধু সুপ্রিম কোর্ট নয়, আরজি করের সদ্য প্রাক্তন হয়ে যাওয়া এই অধ্যক্ষ এখন একটা ট্রফি, খুব দামি ট্রফি, যাকে নিয়ে সবাই টানাটানি শুরু করে দিয়েছে। কেমন একদিকে সিবিআই, অন্যদিকে গত পরশু সোমবার ঝাঁপিয়েছে রাজ্য সরকার এবং রাজ্য পুলিশ, যে সন্দীপ ঘোষকে ঘটনার 10 দিন পরেও জেরা করার কথা ভাবেইনি পুলিশ, হঠাৎ তাকে নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে উঠেছে এই রাজ্যের সরকার ও রাজ্যের পুলিশ। এই হঠাৎ ব্যস্ততার কারণ নিয়ে আলোচনায় আসব, তবে তার আগে সিবিআই তাকে নিয়ে কি করছে সে কথা আগে বলি। সন্দীপ ঘোষকে 5 দিনে 65 ঘন্টা জেরা করার পরেও কেন শেষ হলো না সিবিআই এর জেরা পর্ব? প্রত্যেক দিন ভাবছে সবাই, এদিন বুঝি জেরার শেষে খাঁচায় ঢুকিয়ে দেবে সন্দীপ ঘোষকে সিবিআই। কিন্তু সেই দিনটা আর আসছেই না। আইন কানুনের মারপ্যাচ বুঝি না, বলতে পারবো না প্রত্যেক দিন তাকে কেনই বা বাড়ি থেকে ডেকে আনা হচ্ছে এবং কেনই বা আবার জেরা শেষ হয়ে গেলে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে, আবার পরের দিন ডাকা হচ্ছে। আরে বাবা, তাকে তো সল্টলেকের সিজিও কমপ্লেক্সে রেখে দিতে পারতো সিবিআই, অতিথি হিসেবে কিংবা আসামি হিসেবে, যে কোনো ভাবেই হোক তাকে রাখতে পারতো। কিন্তু তা না করে এভাবে ডেকে আনা আর ছেড়ে দেয়া কেন, এটা বোঝা দায়। রাস্তাঘাটে কত কি হতে পারে, রাজ্যটা কিন্তু পশ্চিমবাংলা, খেয়াল রাখতে হবে সিবিআই কে। রাজ্যটা পশ্চিমবাংলা, রাস্তায় অনেক কিছু হয়ে যেতে পারে। এই প্রশ্ন আম জনতার, যে কেন সিবিআই তাকে গ্রেপ্তার করছে না। নিহত মহিলা চিকিৎসকের মায়েরও এই একই প্রশ্ন, কতদিন এই লোকটাকে ছেড়ে রাখবে সিবিআই? কতদিন? মেয়ের এই পরিণতির জন্য যে ওই লোকটাই সবচেয়ে বড় দায়ী, সে কথা বলছেন নিহতের মা। এই দেশে সবকিছু হয়, সবকিছু হওয়া সম্ভব। সিবিআই এই রাজ্যে একগাদা দুর্নীতির অভিযোগের তদন্ত করছে। সেসব তদন্তে সিবিআই এর ভূমিকা যে সমালোচনার মুখে পড়ছে না তা নয়, এমনকি কলকাতা হাইকোর্টের তিরস্কারের মুখেও পড়ছে সিবিআই, পড়ছে এবং পড়েছে। সুতরাং মানুষের মনে প্রশ্ন ওটা খুব স্বাভাবিক যে সিবিআই
কি অন্য কোনো খেলা খেলছে? এই প্রশ্ন আরজিকর কাণ্ডেও উঠছে। আজ ডাক্তারদের সংগঠন সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সামনে জমায়েত করেছে। সেখান থেকে মিছিল করে যাবে স্বাস্থ্য ভবনে, সেটাও সল্টলেকের আর একদিকে। জমায়েতে দাবি উঠেছে দ্রুত তদন্ত শেষ করতে হবে সিবিআইকে। প্রশ্ন উঠেছে, এক সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরও তদন্তের অগ্রগতি কেন দেখা যাচ্ছে না? কেন সঞ্জয় রায় ছাড়া আর কাউকে অপরাধী হিসেবে এখনো পর্যন্ত চিহ্নিত করতে পারল না সিবিআই? কেন আর কেউ গ্রেপ্তার হলো না? মানুষের ক্ষোভ কিন্তু অসঙ্গত নয়। সিবিআইকে আরো অ্যাক্টিভ হতে হবে। এই প্রসঙ্গে এটুকু বলা যায়, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামীকাল তদন্তের অগ্রগতি নিয়ে আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা করবে সিবিআই। তখন মনে হয় জানা যাবে সিবিআই এর তদন্ত ঠিক কোথায়। এদিকে সন্দীপ ঘোষকে নিয়ে হঠাৎই খুব বেশি সক্রিয় হয়ে উঠেছে রাজ্য সরকার। এতদিনের ব্লু আইড বয়, যাকে কয়েকদিন আগে এত কাণ্ডের পরেও কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে অধ্যক্ষের পদে বসানো হয়েছিল, হঠাৎ কি সে চক্ষুশূল হয়ে উঠল মমতা বন্দ্যোপাধ্যায়? নাকি সিবিআই যাতে হেফাজতে না নিতে পারে সন্দীপকে, সেজন্য নিজেদের খাঁচায় তাকে রাখতে ব্যস্ত হয়ে উঠেছে আমাদের রাজ্য সরকার? কিন্তু সিবিআই যে তাকে নিজেদের খাঁচায় নিতেই চাইছে না। চাইলে এতদিনে নিতে পারতো তাকে। নাকি সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত শুরু করে রাজ্য সরকার দেখাতে চায় একটা অসৎ লোকের বিরুদ্ধে তদন্তের ব্যবস্থা করেছে, নিজেদের সততা এতটাই? ভয় হয় আবার না বাংলার সর্বত্র ছেয়ে যায় ওই সততার প্রতিমূর্তির ছবিতে। 2021 সাল থেকে এই কদিন আগে পর্যন্ত সন্দীপ ঘোষ ছিলেন আরজিকরের অধ্যক্ষ। এই এতগুলো বছরের দুর্নীতি বেনিয়মের অজস্র অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কান দেননি সেসব কথায়। আরজিকর থেকে অভিমান করে আরজিকর থেকে পদত্যাগ করেছেন আমাদের সন্দীপ ঘোষ। বলেছেন তার ছেলেরা বড় হচ্ছে, তারা কি ভাবছে বাবার সম্পর্কে, এইসব কথায় এই অভিমানে তিনি পদত্যাগ করেছেন। সেই পদত্যাগে মুখ্যমন্ত্রী এত বিচলিত হয়ে পড়েন যে প্রায় সঙ্গে সঙ্গেই তাকে আবার কলকাতারই আর এক কলেজে পাঠান সেখানকার অধ্যক্ষ করে। অবশ্য সেখানকার ডাক্তারদের বিরোধিতায় প্রাথমিকভাবে এবং তারপর কলকাতা হাইকোর্টের নির্দেশে সেটা সম্ভব হয়নি। হাইকোর্ট তাকে ছুটিতে পাঠিয়েছে। যার ওপর মুখ্যমন্ত্রীর এতটা ভালোবাসা, তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে তদন্ত করানোর সিদ্ধান্ত কি তাহলে মুখ্যমন্ত্রীর মনের কথা নাকি একটা চাল মাত্র, একটা আইওয়াস? সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন, গত কয়েকদিনে জেরার সময় সন্দীপ ঘোষ অনেক তথ্য দিয়েছে সিবিআইকে, তাতে বিপদ দেখছেন মুখ্যমন্ত্রী। সেজন্য সন্দীপকে শিক্ষা দিতে এই তদন্ত। প্রসঙ্গত, খুব শিগগির সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট বা লাই ডিটেকশন টেস্ট সেটা করবে সিবিআই। তবে তার আগে তাকে রাজ্য পুলিশের হেফাজতে নেয়ার ব্যবস্থা করছে না তো রাজ্য সরকার? তারপরে সেই আবার হেফাজতে নেয়ার পর সেই হাসপাতালের খেলা, সেই যে আমাদের কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের বেলায় যা হয়েছিল তেমন আর এক প্রস্ত খেলা হবে না তো? সোমবার তার বিরুদ্ধে তদন্তের জন্য এসআইটি গঠন করেছে রাজ্য, আর মঙ্গলবার তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে পুলিশে, গতকাল দায়ের হয়েছে। এবারের অভিযোগও পুলিশের যে এফআইআর, সেটার অভিযোগ দুর্নীতি ও অবৈধভাবে বিভিন্ন কন্ট্রাক্টরকে কাজ পাইয়ে দেয়া। কি ধরনের কাজ? বিভিন্ন রকম কাজের বরাত। এমনকি আরজিকরের চত্বরে একটা কাফে খোলা হয়েছে আরজিকরের ভেতরে, সেটার পেছনেও নাকি সন্দীপ ঘোষ মহাশয়ের হাত। কিভাবে এই অভিযোগটা কোত্থেকে এলো? রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের স্পেশাল সেক্রেটারি দেবল সাহা আইএএস, তার কাছে অভিযোগ এসেছে যে মেসার্স ঈশান কাফে, মেসার্স লৌহ, মেসার্স মাতারা ট্রেডার্স ইত্যাদি সংস্থাকে তিনি অবৈধভাবে বিভিন্ন কাজের বরাত দিয়েছে।
সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর, এবং সেই অভিযোগের ভিত্তিতে আজ বুধবার টালা থানায় সন্দীপ ঘোষের ডাক পড়েছে, তাকে সেখানে জেরা করা হবে। আমাদের খুব ধারণা আজকে জেরার নামে তাকে হয়তো ওখানে বন্ধও করে রাখা হতে পারে, মানে তাকে হেফাজতেও নিতে পারে পুলিশ, এবং তাকে একবার যদি হেফাজতে নেয় তাহলে ওই যে সিবিআই ঠিক করে রেখেছে না যে পলিগ্রাফ টেস্ট বা লাই ডিটেকশন টেস্ট, সেটা দফা রফা হয়ে যাবে। আমি অবাক হয়ে যাচ্ছি, সিবিআই তাদের এই যেন গদাই লস্করি চালে কথা চলাটা দেখে একেবারে গদাই লস্করি চালে। আজকে ডাক্তাররা তারা যে সিজিও কমপ্লেক্স সল্টলেকের সিবিআই এর অফিসের সামনে সেখানে যে আজকে বিক্ষোভ দেখিয়েছে, এই বিক্ষোভ যথেষ্ট যুক্তিসঙ্গত। সিবিআইকে নিয়ে বাংলার মানুষ অনেক দেখেছে, বাংলার মানুষ দেখেছে যে সিবিআই বিভিন্ন কেস কিভাবে হাইকোর্টে ঝুলিয়ে দিয়েছে, এবং হাইকোর্ট কিভাবে তাদেরকে নানা রকম ভাবে হাইকোর্ট তাদের তিরস্কার করেছে, সেটা মানুষ দেখছে। খবর পাওয়া যাচ্ছে, আরেকটা খবর, সেটা ভাবা গিয়েছিল, সেটাও আজকে হয়নি, হাইকোর্ট পিছিয়ে দিয়েছে। সন্দীপ ঘোষ সেকেন্ড টাইম, দ্বিতীয়বারের জন্য হাইকোর্টে গিয়েছিলেন, কিন্তু পুলিশের সুরক্ষা চেয়ে, যাতে পুলিশের কাছে তিনি থাকতে পারে। তাহলে বোঝা যাচ্ছে তিনি সিবিআইয়ের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার চেষ্টা করছেন, তিনি পুলিশের কাছে যাচ্ছেন। মুখ শুকিয়ে এসছে সন্দীপ ঘোষের, ছোট হয়ে এসছে মুখ, কিন্তু সেই জন্যই সিবিআই ছেড়ে পুলিশের কাছে থাকতে যেতে চান তিনি। সেখানে তো তার মনিব আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। কিন্তু আজ বুধবার হাইকোর্টে শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু সুপ্রিম কোর্টের শুনানি দেখে, এবং আগামীকাল সুপ্রিম কোর্টে এই পশ্চিমবঙ্গের পুলিশ তারা সেদিনের ভ্যান্ডালাইজেশন, সেদিন যে ভাঙচুর হয়েছিল আরজি করে, তার উপরে কালকে রিপোর্ট দেবে, কি ব্যবস্থা নিয়েছে এবং কারা করেছে ইত্যাদি পুরো বিস্তৃত রিপোর্ট। তার জন্যই বোধহয় হাইকোর্ট অপেক্ষা করছেন সম্ভবত। যাই হোক, আজ সন্দীপ ঘোষের হাইকোর্টে সেই বিচার হচ্ছে না। নজর রাখবেন ক্যালকাটা ডায়ালগস চ্যানেলে, এই সংক্রান্ত সমস্ত আপডেট দেব আমরা, গল্প নয়, যেটা সত্যি আমরা সেই আপডেট দিয়ে যাব। আমাদের এই প্রতিবেদন ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, এই নিবেদন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।